বাহিনীর প্রধান হিসাবে তার তো ভূমিকা ছিল সেই আন্দোলনকে যে কোনো মূল্যে প্রতিহত করা, সরকারের পাশে দাঁড়ানো, রাষ্ট্রের শাসন কাঠামো যাতে কোনো অবস্থাতেই ভেঙে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা। বলা হচ্ছে ওই একটা ঘটনা সেনাপ্রধান বাহিনীর কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছেন। প্রত্যেক দেশের সেনাবাহিনীর মধ্যে এই ধরনের একটা ইউনিট থাকে যাদের কাজ হচ্ছে দেশদ্রোহীদের চিহ্নিত করে তাদের নিকেশ করে দেওয়া। এটা করা হয় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। প্রথমত, ইট মে বি ডেঞ্জারাস টু বি আমেরিকাস এনিমি বাট টু বি আমেরিকাস ফ্রেন্ড ইজ ফাটাল। যারা নানা কারণে অনিয়মিত বা অবৈধ হয়ে পড়েছেন তাদের ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশিদের ওভারস্টেও কমে এসেছিল সরকারের সচেতনতামূলক নানামুখী তৎপরতায়, কিন্তু তারপরও বন তালিকা থেকে মুক্ত থাকতে পারেনি বাংলাদেশ। এই ৩০ বছরে কখনো বাংলাদেশে ক্ষমতাসীন হয়েছেন আওয়ামী লীগের শেখ হাসিনা, কখনো আবার বিএনপির বেগম খালেদা জিয়া। এক্ষেত্রে উল্লেখ করা যেতেই পারে, ভারত ও বাংলাদেশের মধ্যে যত রকম দ্বিপাক্ষিক ইতিবাচক চুক্তি হয়েছে তার সিংহভাগই আওয়ামী লীগ সরকারের সঙ্গে, কারণ তার আমলেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল সবচেয়ে উন্নত। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। বলা ভালো, বাহিনী নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতে পারবে না, কিন্তু দেশটার নাম বাংলাদেশ, তাই সেই দেশে সবকিছু সম্ভব। পদ্মাপাড়ে যে কবার সেনা অভ্যুত্থান ঘটেছে, প্রতিবার দেখা গিয়েছে বাহিনী কোনো একটি রাজনৈতিক দলের কাজকর্মে অসন্তোষ থাকায় সেই দলটিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। আর তারেক বাংলাদেশে আসার পর যা হলো তা অতীতের সব ঘটনাকে ছাপিয়ে গেছে। সে বিষয়ে যাওয়ার দু একটা ঘটনার উল্লেখ করা দরকার। সেই সব ঘটনা প্রমাণ করবে যে সেনাপ্রধান ওয়াকার কিভাবে তার বাহিনীর মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন। সম্প্রতি বেগম জিয়ার জানাজায় সময় অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে বিএনপির সভাপতির হাতে টিস্যু পেপার এগিয়ে নিয়ে যেতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দৃশ্য ভাইরাল হতে দেরি হয়নি। ওই দৃশ্য দেখে নানা প্রান্ত থেকে ছিচিৎকার শুরু হয়ে যায়। যাকে নিয়ে এত শোরগোল, সেই হাকিমুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার গ্রেপ্তারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরেছিলেন। সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথা ভাঙার অভিযোগ ওঠে জিয়ার জানাজার দিনেও। জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় তারেক রহমান যখন শ্রদ্ধা নিবেদন করেছিলেন, সেই সময় বাহিনীর একটি কন্টিনজেন্ট এবং ২ জন সৈনিককে পুষ্পস্তবক বহন করে মার্চ করতে দেখা যায়। বিশ্লেষকরা এটাকে প্রোটোকল বহির্ভূত বলে মনে করছেন। আর জুলাই আগস্ট আন্দোলনের সময় বাহিনীর ভূমিকা কি ছিল তার সকলেরই জানা হয়ে গেছে। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে হাসিনা যাতে বৈঠক করেন তার জন্য সেনাপ্রধান ওয়াকার তার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন। হাসিনাকে রাজি করাতে তিনি আপ্রাণ চেষ্টা চালালেও বঙ্গবন্ধু কন্যা রাজি হননি। প্রশ্ন এখানেই, বাহিনীর প্রধান হিসাবে তার তো ভূমিকা ছিল সেই আন্দোলনকে যে কোনো মূল্যে প্রতিহত করা, সরকারের পাশে দাঁড়ানো, রাষ্ট্রের শাসন কাঠামো যাতে কোনো অবস্থাতেই ভেঙে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা। কিন্তু সেনাপ্রধান ওয়াকার সেটা না করে তিনি জনগণের ভোটে জিতে আসা একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন। সেটাই শেষ নয়, গণ অভ্যুত্থান পরবর্তীকালে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আর কিছু বলার অপেক্ষা রাখে না। আর এইসব করতে গিয়ে জেনারেল ওয়াকার এখন রীতিমতো ফেঁসে গিয়েছেন, কারণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আর তার ওপর তার বাহিনীর ওপর আস্থা রাখতে পারছে না। বাহিনীর প্রাতিষ্ঠানিক ক্ষমতা দুর্বল হয়েছে। এতকাল ধরে বাহিনীর পরিচয় ছিল দেশপ্রেমিক, আর সেই পরিচয় লেগেছে কালি। তার যাবতীয় দায় সেনাপ্রধান ওয়াকারকেই নিতে হবে। পাকিস্তান সেনার সঙ্গে আচমকাই তাদের ওঠা বসা শুরু হয়েছে। দুই বাহিনীর প্রধানেরা নিজেদের মধ্যে একাধিকবার বৈঠক করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের থেকে F-17 যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। আর যেটা বেশি করে চোখে পড়ছে সেটা হলো সেনাপ্রধান ওয়াকার এবং তার বাহিনীর উদ্দেশ্যে উড়ে আসা অকথ্য গালিগালাজ। এর দায়ভার তাকেই নিতে হবে। সেনাবাহিনী কর্মরত এবং প্রাক্তনীদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তাদের মানবতা বিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বলা হচ্ছে ওই একটা ঘটনা সেনাপ্রধান বাহিনীর কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছেন। প্রত্যেক দেশের সেনাবাহিনীর মধ্যে এই ধরনের একটা ইউনিট থাকে যাদের কাজ হচ্ছে দেশদ্রোহীদের চিহ্নিত করে তাদের নিকেশ করে দেওয়া। এটা করা হয় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। আজ তারা হয়ে গেলেন দেশদ্রোহী, আর সেনাপ্রধান নিজে হয়ে উঠলেন স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক। সব মিলিয়ে সেনাবাহিনী হয়ে উঠেছে উপহাস ও পরিহাসের পাত্র। আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে যে সেনাবাহিনীর ভূমিকা ছিল সেটা আজ প্রমাণিত সত্য। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে সেনাপ্রধান ওয়াকারের নিস্তার নেই। বাহিনী থেকে অবসর নিলেও তাকে রেয়াত করবে না শুধু আওয়ামী লীগ, জামায়াত, বিএনপি এবং এনসিপি। তারা কি তাকে ছেড়ে দেবে?
প্রথম উক্তি, ইট মে বি ডেঞ্জারাস টু বি আমেরিকাস এনিমি বাট টু বি আমেরিকাস ফ্রেন্ড ইজ ফাটাল। দ্বিতীয় উক্তি, আমেরিকা হ্যাজ নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিস, অনলি ইন্টারেস্ট। মার্কিন ভিসা নিয়ে মিস্টার ডন সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রেক্ষিতে এই দুটি উক্তি ভীষণভাবে প্রযোজ্য। নতুন মার্কিন ভিসা নীতির কোপে পড়েছে বাংলাদেশ। অনেকে বলছেন এটা হওয়ারই কথা ছিল, আজ হোক বা কাল, কারণ আমেরিকা এমন একটি দেশ যে দেশ স্বার্থ ফুরিয়ে গেল ডাস্টবিন বা ভাগাড়ে ফেলে দিতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করে না। এ তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ একটি নির্বাচিত সরকার ফেলে দেওয়ার মাথায় ছিল আমেরিকা। হাসিনা সম্প্রতি অতীতে বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, আর সেই সব সাক্ষাৎকারে তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য আমেরিকাকে কাঠগড়ায় তুলেছিলেন। দর্তহীন ভাষায় জানিয়ে দেন যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে তিনি ভেট হিসাবে তুলে দিলে তিনি প্রধানমন্ত্রী পদে থেকে যেতে পারতেন। যেহেতু তিনি আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকার করেন, সেই কারণে মিস্টার ডন তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তারা চেয়েছিল এমন একজনকে ক্ষমতায় বসাতে যে কিনা তাদের কথায় উঠবে আর তাদের কথায় বসবে। ইউনূস হলেন তাদের সেই দাবার বোরে। প্রথম দিকে তিনি এই বাংলাদেশের এই বামন অবতার বা আমেরিকার কথা মন দিয়ে শুনতেন। এক কথায় তিনি হয়ে উঠেছিলেন আমেরিকার সুবোধ বালক। কিন্তু কোত্থেকে যে কি হলো, ইউনূসের সঙ্গে আমেরিকার ছন্দপতন ঘটল। তদারকি সরকার প্রধান হয়ে উঠলেন জামায়াতের নয়নমণি। এবার তার রিয়াকশন দেখাতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এবার আরও বেশি অর্থ খরচ করতে হবে বাংলাদেশের নাগরিকদের, কারণ এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের $15,000 পর্যন্ত ভিসা বন্ড দিতে হবে। মার্কিন ভিসা বন্ড দেওয়ার শর্তযুক্ত দেশের তালিকা প্রায় 3 গুণ বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সর্বশেষ বাংলাদেশ সহ আরও 25টি দেশকে তালিকায় যুক্ত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় কিউবা, ভেনেজুয়েলা, কঙ্গো, আলজেরিয়া, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, সেনেগাল, তুর্কমেনিস্তান এবং উগান্ডা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে সহ দক্ষিণ এশিয়ার নেপাল এবং ভুটানের মতো দেশ রয়েছে। অবশ্য ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হতে পারে এমন আভাস আগেই পেয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছে, এখন থেকে সে দেশে প্রবেশ করতে গেলে ব্যবসায়ী বা পর্যটক হিসাবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের গুনতে হবে মোটা টাকা, যার পরিমাণ 5 থেকে সর্বোচ্চ $15,000 মার্কিন ডলার। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলির তালিকায় প্রথমে ছিল 7টি দেশ, কিন্তু সেই তালিকায় প্রায় 7 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এই নিয়ম আগামী 21শে জানুয়ারি থেকে কার্যকর হবে। ওয়াশিংটনের তরফে বলা হয়েছে, ওই তালিকার বাইরে থাকতে হলে যে কোনো দেশকে তার নাগরিকদের ওভারস্টে বা ঘোষিত সময়সীমার চেয়ে বেশিক্ষণ অবস্থান বন্ধ করতে হবে। 2, অনিয়মিত বা অবৈধ হয়ে পড়াদের দ্রুততম সময়ের মধ্যে নিজ দেশে ফেরাতে হবে। ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের রিপোর্ট বলছে, অভিবাসন প্রশ্নে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির বিষয়টি টের পেয়ে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা নেয়। এই পর্যন্ত প্রায় 3 শতাধিক বাংলাদেশি যারা নানা কারণে অনিয়মিত বা অবৈধ হয়ে পড়েছেন তাদের ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশিদের ওভারস্টেও কমে এসেছিল সরকারের সচেতনতামূলক নানামুখী তৎপরতায়, কিন্তু তারপরও বন্ড তালিকা থেকে মুক্ত থাকতে পারেনি বাংলাদেশ, যা অন্তর্বর্তীকালীন সরকার তথা দায়িত্বপ্রাপ্তদের চরম মাত্রায় হতাশ করেছে। যদিও পূর্ণাঙ্গ তথ্য না পাওয়া পর্যন্ত এই নিয়ে কিছু বলতে নারাজ বাংলাদেশের ফরেন পলিসি বাস্তবায়নের সঙ্গে যুক্ত সরকারের প্রতিনিধিরা। 1996 সালে 12 ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ঐতিহাসিক জলবন্টন চুক্তি সম্পন্ন হয়েছিল। মূলত চুক্তিটি হয়েছিল 30 বছরের জন্য, আর সেই মোতাবেক চলতি বছরের ডিসেম্বরে এর মেয়াদ শেষ হবে। এই 30 বছরে কখনো বাংলাদেশে ক্ষমতাসীন হয়েছেন আওয়ামী লীগের শেখ হাসিনা, কখনো আবার বিএনপির বেগম খালেদা জিয়া। এক্ষেত্রে উল্লেখ করা যেতেই পারে, ভারত ও বাংলাদেশের মধ্যে যত রকম দ্বিপাক্ষিক ইতিবাচক চুক্তি হয়েছে তার সিংহভাগই আওয়ামী লীগ সরকারের সঙ্গে, কারণ তার আমলেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল সবচেয়ে উন্নত। এখন শেখ হাসিনা বাংলাদেশের থেকে শতহস্ত দূরে, কার্যত নির্বাসনে রয়েছেন ভারতের আশ্রয়। বাংলাদেশের ক্ষমতায় এখন একজন ব্যক্তি যিনি আবার প্রকাণ্ড ভারত বিরোধী, আর এই আবহেই ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এই চুক্তির অন্তর্গত বিভিন্ন শর্তাবলী এবং বিগত 30 বছরের সুবিধা অসুবিধা নিয়ে নোট এবং রিপোর্ট লেখা শুরু হয়েছে।
জানিয়ে কৌতূহল বাড়ছে ওয়াকিবহুল মহলে। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে এখন ভারত বিরোধী রাজনীতির রমরমা, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে সংখ্যালঘু নিধন। প্রায় প্রতিটি ক্ষেত্রে ইউনূস সরকার ভারতের বিরোধিতা করতে ছাড়ছে না। উল্টো দিকে ভারতও চাইছে না কোনো অনির্বাচিত সরকারের সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা করতে। ফলে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে ইউনূস সরকারের সঙ্গে মাত্র একটি দুটি বৈঠক হয়েছে মাত্র, তারপর থেকে আর কোনো বৈঠকই হয়নি। এই চুক্তি জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যখন নদীর প্রবাহ ৭৫,০০০ কিউসেক বা তার বেশি হয়, তখন ভারত প্রায় সর্বোচ্চ ৪০,০০০ কিউসেক এবং বাংলাদেশ পায় বাকি অংশ। যদি প্রবাহ ৭০,০০০ কিউসেকের নিচে নেমে যায়, তাহলে দুই দেশ সমানভাবে জল ভাগ করে নেয়। বিশ্লেষকদের মতে এমন একটি আন্তর্জাতিক জলবন্টন চুক্তি নিয়ে আলাপ আলোচনা ১ থেকে ১.৫ বছর আগে শুরু হওয়া উচিত, যা কার্যত বন্ধ হয়ে গেছে। ঘটনা হলো ৩০ বছর আগে যে চুক্তি হয়েছিল তার থেকে পরিস্থিতি অনেকটাই বদলেছে। উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে মাথাপিছু জলের প্রাপ্যতা কমেছে। কেউ কেউ বলছেন জলবায়ু পরিবর্তনের জেরে নদীর নাব্যতা কমেছে, আবার কেউ কেউ বলছেন সেচের জন্য ভারতে গঙ্গা উপনদীগুলিতে যার উপর অনেকগুলি বাঁধ বা ব্যারেজ নির্মাণ করার ফলে গঙ্গায় জলের প্রবাহ কমেছে। এর ফলে বাংলাদেশের পদ্মা নদীতে জলপ্রবাহ কমে গিয়েছে, অনেক জায়গায় চর পড়েছে, যার জেরে সে দেশের নৌ চলাচল এবং সেচের সমস্যা হচ্ছে। এমনকি পদ্মা নদীর প্রবাহ কমে যাওয়ায় অন্তত 25টি শাখা নদী শুকিয়ে গিয়েছে। তাই বাংলাদেশ থেকে দাবি উঠেছে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ন্যূনতম ৪০,০০০ কিউসেক জলপ্রবাহ নিশ্চিত করতে হবে। কিন্তু ভারত এই দাবি আদৌ মানবে কিনা সেটাই সংশয়। ওয়াকিবহুল মহলের অনেকেই মনে করছেন যে বাংলাদেশ এখন শেখ হাসিনা নেই, তাই ভারতের সঙ্গে দর কষাকষি করে বেশি জল নিয়ে যাওয়া এত সম্ভব হবে না, যেটা হাসিনা পারতেন। কারণ তার সঙ্গে শুধু নরেন্দ্র মোদী নয়, ভারতের বহু বিরোধী নেতা নেত্রীর সম্পর্কেও অতি মধুর। সংশ্লিষ্ট মহল মনে করছেন যদি ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয় এবং একটি সরকারও গঠন হয়, তাহলে ভারত নতুন করে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে। তবে এবার সেটা হবে ভারতের দাবি মতোই। জানা যাচ্ছে পরের চুক্তিটি হতে পারে আরও সংক্ষিপ্ত সময়ের জন্য। অন্যদিকে শেখ হাসিনা যেমন বাংলাদেশ থেকে নির্বাসিত, তেমনই তার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না, যা ভারতের মূল দাবির পরিপন্থী। এটাই বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ হতে চলেছে। কে বলতে পারে শেখ হাসিনাকে স্বমহিমায় বাংলাদেশে ফেরানোর এটাই ভারতের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে কিনা?